নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু এবার শেষ মরণ বাঁচন ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচ নিয়ে ইস্ট বেঙ্গল কী পরিকল্পনা করছে সেটা তোমাদের জানাবো। সুপার কাপের আজকে হাই ভোল্টেজ দুটো ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যাচ্ছ, তো পারলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমরা যখন পরবর্তী ভিডিও দেব তার নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো সুপার কাপের কিন্তু দুটো ম্যাচ থেকে তারা 4টে পয়েন্ট পেয়ে এবং গোল ডিফারেন্স ভালো থাকার দরুন কিন্তু একটু এগিয়ে রয়েছে মোহনবাগানের তুলনায়, এবং মোহনবাগানও দুটো ম্যাচ থেকে 4টে পয়েন্ট পেয়েছে। গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গলের থেকে একটু পিছিয়ে রয়েছে, ব্যাস এইটুকুই পার্থক্য রয়েছে, যেখানে মাঝখানে রিকভারির সময় কিন্তু একটা ম্যাচের পর আরেকটা ম্যাচে খুবই কম। তো ইস্ট বেঙ্গল শেষ ম্যাচ খেলেছে 28 তারিখ, 29 তারিখ চলে গেছে, আজকে 30 তারিখ, আবার 31 তারিখে ম্যাচ খেলতে হবে। তো 29 তারিখে ইস্ট বেঙ্গল মূলত কী করলো? 29 তারিখে ইস্ট বেঙ্গল কিন্তু মাঠে এসে অনুশীলন করেনি, কারণ গোয়াতে যেমন এখন পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, প্রতিদিন প্রচণ্ড ভারী বৃষ্টি। তো সেই বৃষ্টি কালকেও কিন্তু ভালো রকম হয়েছে, সেই কারণে কোনো রকম প্লেয়ারদের যাতে ইনজুরি সমস্যা না হয় সেই কারণে কোনো রকম রিস্ক নয়, প্লেয়ারদের নিয়ে রিকভারি সেশন মূলত হোটেলেই কাটানো হলো, এবং যেই কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে জিম সেশন, এবং বেশ কিছু প্লেয়ারকে আরও বেশি পরিমাণে ফিট করার জন্য কিন্তু সেখানে রিকভারি সেশনেই মূলত জোর দিয়েছিল অস্কার। আজকে সকালে অনুশীলন রয়েছে এবং আজকেই কিন্তু শেষ প্র্যাকটিস, ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস, যেখানে আগামীকাল কিন্তু হালকা হয়তো জিম সেশন করেই ইস্ট বেঙ্গল খেলতে নামবে। তো ওভারঅল কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে এরকমটাই খবর বেরিয়ে আসছে, যাতে কোনো রকম চোট আঘাত সমস্যা না হয় সেই কারণেই কিন্তু এই বৃষ্টি ভেজা মাঠে কোনো রকম বাড়তি অনুশীলন কিন্তু ইস্ট বেঙ্গল করতে যায়নি। আর অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট কালকে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা হালকা অনুশীলন করেছে মাঠে এসে, সেখানে মূলত তারা নানান রকম যে ছোট ছোট পাস বাড়ানো সেগুলো করার চেষ্টা করেছিল, কিন্তু মাঠের যা পরিস্থিতি সেটা সম্ভব নয়। এর মধ্যেই কিন্তু বেশ কিছু প্লেয়ার রিকভারির মধ্যে দিয়ে নিজেদের নিয়ে যাচ্ছিল, এবং টম অলরেডের পায়ে কিন্তু বেশ অনেকটাই লেগেছে, বোঝা যাচ্ছে তার পা কিন্তু প্রায় ফেটে গেছে, সেখানে দেখে তাকে খারাপ লাগলো। তো ডার্বি ম্যাচে খেলবে, কোনো অসুবিধা নেই, তার জন্য অবশ্যই তাকে সুস্থ করার চেষ্টা সমস্ত রকমভাবে চালানো হবে, কিন্তু ওই একটুখানি ইনজুরি রয়েছে টম অলরেডের, এবং টম জানিয়েছে আমরা কিন্তু বড় ম্যাচ নিয়ে ভাবছি, এই ম্যাচটা সম্পূর্ণ একটা আলাদা ম্যাচ, আমরা এই ম্যাচে ভালো ফলাফল করে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু ইস্ট বেঙ্গল সত্যিই অনেক কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য, তো তাদের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখে খেলাটাই আমাদের মেন লক্ষ্য হবে, সেই মতোই কিন্তু কোচের পরামর্শ মেনে আমরা প্ল্যানিং তৈরি করছি। তো ওভারঅল দুটো দল কিন্তু ভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইস্ট বেঙ্গল মূলত জিম সেশন তারা হোটেলেই করেছে, সেখানে মোহনবাগান কিন্তু মাঠে এসে বৃষ্টি ভেজা অবস্থাতেও কিন্তু তারা প্র্যাকটিস করেছে। এবার মোহনবাগান এই ম্যাচটা একটু অ্যাডভান্টেজ পজিশানে থাকবে, কারণ তারা যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচ যে গ্রাউন্ডে খেলা হয়েছে সেই গ্রাউন্ডেই তারা খেলবে, ইস্ট বেঙ্গলকে কিন্তু নতুন গ্রাউন্ডে এসে খেলতে হবে, এটুকুই তফাৎ, এটুকু অ্যাডভান্টেজ মোহনবাগান পাবে, কারণ অলরেডি তারা একটা ম্যাচ তো প্রচণ্ড বৃষ্টি পরিস্থিতির মধ্যে খেলেছিল, তারা সেই বুঝতে পেরে গেছে যে মাঠের কন্ডিশান কী হবে। ব্যাম্বোলিন স্টেডিয়ামেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সেখানের কন্ডিশান আর ফতরদাস স্টেডিয়ামের কন্ডিশান কিছুটা আলাদা, তো সেই জায়গায় ইস্ট বেঙ্গলকে একটু মানিয়ে নিতে প্রথম দিকে হয়তো সময় লাগবে। তো ওভারঅল কিন্তু আমরা একটা হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবো, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে, যেখানে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু সুপার কাপের অভিযান শুরু করবে। লাস্ট ইয়ার সুপার কাপে কেরালা ভালো করেছিল, ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল, কিন্তু পরে মোহনবাগানের কাছে তারা হেরে ছিটকে গিয়েছিল। তো কেরালাই একমাত্র এমন দল যারা হেরেছিল এখনও পর্যন্ত, কোনো রকম তাদের কাছে ট্রফি নেই। তো সেক্ষেত্রে কেরালা কিন্তু এই সুপার কাপে ভালো কিছু করার চেষ্টা করবে, বিদেশি প্লেয়ার 6 বিদেশিকে নিয়েই কেরালা আজকে রাজস্থানের মুখোমুখি হবে বিকেল 4:30 থেকে, এবং অলরেডি মুম্বাই কিন্তু প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে দিয়ে একটা বড় জয় পেয়ে রয়েছে। তো আজকের এই ম্যাচটা খুবই ভালো একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। এবং এর সাথে সাথে আজকে
আরও একটা ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। মোহামেডান তারা মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির সঙ্গে। এই গ্রুপে অলরেডি পাঞ্জাব প্রথম ম্যাচে গোকুলামকে হারিয়ে দিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গায় রয়েছে। তো বেঙ্গালুরু কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী দল। তাদের বিদেশি প্লেয়ার একজন মরক্কোর ডিফেন্ডার রয়েছে, উজবেকিস্তানের একজন মিডফিল্ডার রয়েছে, তাদের রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার রয়েছে। এছাড়া কিন্তু বাদবাকি দল বেশ শক্তিশালী নিয়েই কিন্তু জারাগোজা আজকে নামতে চলেছে। পূর্ণ শক্তির দলই কিন্তু বেঙ্গালুরু মোটামুটি পাচ্ছে, বলা যায় 80% তাদের দল তো রেডি। আর অপরদিকে সাদা কালো বাহিনী, তাদের অবস্থা কতটা খারাপ তোমরা চিন্তা করতে পারবে না। সুপার কাপের নিয়ম অনুযায়ী খুব বেশি জন প্লেয়ারকে রেজিস্টার করানো যায় না, খুব সম্ভবত 26 জন। তো সেখানে টোটাল কিন্তু মোহামেডানের কাছে প্লেয়ার রয়েছে 24 জন। তার মধ্যে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানোই যায়নি, তাদের রেজিস্টার করানোও যাবে না, তাদের কিন্তু তাও গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। টোটাল 16 জন প্লেয়ারকে কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করাতে পেরেছে মোহামেডান, তার মধ্যে 2 জন গোলকিপার। তার মানে বুঝতে পারছো যে বেঞ্চ বলে কিছু নেই, এমনিতেই সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ার তো ভুলে যাও। তো মোহামেডান কর্তারা এতেই খুশি। আর যাই হোক, আমরা তো সুপার কাপে দল পাঠিয়েছি, আর যেখানে সুপার কাপে প্রত্যেকটা দল অন্তত ম্যাচের 2 দিন আগে তাদের দল গোয়াতে নিয়ে গেছে, সেখানে কিন্তু কালকে সেখানে মোহামেডান তারা দল নিয়ে গেছে। সেরকম কোনো রকম প্র্যাকটিস নয়, কলকাতাতেই যা প্র্যাকটিস করার এই কদিনে করে তারা কিন্তু আজকে খেলবে। তো কতটা চাপ মেহেরাজের ওপর ভাবো। মেহেরাজ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে আমি কিন্তু আমার যেটা স্যালারি সেটা পারছি না এবং আমাকে এখন খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, চারিদিকে ধার দেনা করে আমাকে এখন নিজের সংসার চালাতে হচ্ছে। তো অলরেডি সে একটা স্যালারি তো ভালো অ্যামাউন্ট পাবে, কিন্তু মোহামেডান কর্তারা সেটা দিতে পারছে না। সে একটা সময় পর্যন্ত চাইছিল যে সে দল ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু দলের এত খারাপ অবস্থায় সে দল ছেড়ে যেতে চায়নি, সে দলের সঙ্গে থাকতে চাইছে। সেই কারণে কিন্তু মেহেরাজ সে তার মতনভাবে যতটুকু শক্তি পেয়েছে, যতটুকু প্লেয়ারদের পেয়েছে, অনেক প্লেয়ার হয়তো মোহামেডানে পরে আসবে কিন্তু তাদের তো রেজিস্টার করানোই যাচ্ছে না। তো সেই জন্যই কিন্তু একদম সাধারণ একটা দল নিয়ে কিন্তু মোহামেডান খেলতে নামছে। শুধুমাত্র খেলতে হয়, খেলবে। মোহামেডানের মতন একটা শতাব্দী প্রাচীন ক্লাব, তারা যদি এরকম একটা ইনভেস্টার সমস্যায় জর্জরিত হয়, তার মানে বুঝতে পারছো কতটা খারাপ অবস্থা। তবু তারা চেষ্টা করবে এখান থেকে ভালো কিছু করার। তো আমরা এই ম্যাচটার দিকেও চাইবো, অন্তত চাইবো মোহামেডান অন্তত একটা ভালো ফাইট দিক, চেষ্টা করুক তারা অন্তত ম্যাচ ড্র রাখার। কিন্তু বেঙ্গালুরু অনেক কঠিন প্রতিপক্ষ হবে, সেটা নিঃসন্দেহে বলাই চলে। এবং এই ম্যাচটা নিয়ে যখন কথা বলছি, তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। 41 বছর বয়সী ইন্ডিয়ান ফরওয়ার্ড সুনীল ছেত্রী, যার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল 31শে মে 2025, কিন্তু সুনীল ছেত্রী আর অন্য কোথাও নয়, সে বেঙ্গালুরুতেই থাকছে। নতুন করে কিন্তু সুনীল ছেত্রী বিএফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন পর্ব করে নিয়েছে। খুব সম্ভবত কিন্তু 2 বছরে তার সঙ্গে চুক্তি করা হচ্ছে। 1+1 ইয়ার ডিল হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। অফিসিয়াল আপডেট হয়তো এখনও পর্যন্ত আসেনি, সেটাও এসে যাবে এবং সুনীলকে আমরা বিএফসির জার্সি গায়ে এখনও দেখতে পাবো। এটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবং একজন গোলকিপারকে নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে কথা চলছে। তো সেই প্লেয়ার হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার আশিস সিবি। তো এই আশিসের যদি আমরা কথা বলি, ডেম্পোএসসির হয়ে কিন্তু সুপার কাপে 2 প্রধানের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মোহনবাগানের বিরুদ্ধে ক্লিনশিট রেখেছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2-2 গোলে ম্যাচ ড্র করিয়েছিল এবং সে একাধিক দুর্দান্ত সেভ করতে তাকে আমরা দেখেছিলাম। তো এই 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার কিন্তু অলরেডি ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ। সুদেবা দিল্লির হয়ে 15টা ম্যাচে কিন্তু 5টা ক্লিনশিট রেখেছে, ডেম্পোর হয়ে 24টা ম্যাচে 8টা ক্লিনশিট রেখেছে। তো দুর্দান্ত প্লেয়ার এবং রিসেন্ট টাইমে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এই মুহূর্তে ডেম্পোর সঙ্গে কিন্তু 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু গোলকিপারের জায়গাটায় একটুখানি চিন্তার জায়গা রয়েছে। অবশ্যই গিল ফার্স্ট চয়েস গোলকিপার, কিন্তু দেবজিৎকে যদি এখন ভাবা হয় সে সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে খেলবে, সেটা চরম বোকামো। তাকে রাখা হয়েছে শুধু কন্ট্রাক্ট পিরিয়ডটা শেষ হয়ে গেলেই তাকে থ্যাংক ইউ দিয়ে দেওয়া ভালো। তো সেই জায়গায় নতুন মুখের সন্ধানে কিন্তু অবশ্যই যাওয়া উচিত। গৌরব সাউ ইয়াং ট্যালেন্টেড গোলকিপার, তাকেও 1-2 ম্যাচে সুযোগ দিতে হবে। তো সেই জায়গায় যদি এই আশিস সিবিকে যদি ইস্টবেঙ্গল তাদের দলে নিয়ে আসে, আমি তো বলবো একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে সেটা ইস্টবেঙ্গলের জন্য। এর আগে তোমাদের মনে থাকবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন শিলং লাজংয়ের একটা ম্যাচ হয়েছিল আগের সিজনে, তখন আমরা দেখেছিলাম যে সেখানে মানস দুবে সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, ব্রিলিয়ান্ট বেশ কিছু সেভ করেছিল। তো পরবর্তী সময় তাকে কিন্তু আইএসএলের দল উড়িষ্যা এফসি সাইন করিয়েছিল। তো এই আশিসের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত, তাকে কিন্তু বেশ কিছু দল টার্গেট করবে নিঃসন্দেহে বলাই যায়। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারকে তুলে নিতে পারে, তো অবশ্যই একটা দারুণ সাইনিং হয়ে যাবে, সেটা আমার মনে হয়। তো তোমরা কারা কারা এই আশিস সিবিকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও কমেন্ট
কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।